কলকাতায় বাস করেন অল্প কিছু পার্সি পরিবার। তাঁদেরই একজন রুস্তমজির ছেলে রনি নিখোঁজ হয়ে যায়। রুস্তমজি এই কেসের তদন্তের জন্য নিয়োগ করেন মিতিন মাসিকে, আর তার সঙ্গে অবশ্যই টুপুর। তরতর করে গল্প এগিয়ে চলে সুলেখিকা সুচিত্র ভট্টাচার্যের কলমের নৈপুণ্যে, আর আমাদের জানা হয়ে যায় পার্শ্বিকদের সম্পর্কে অনেক অজানা তথ্য। গবেষণালব্ধ সেসব তথ্য আমাদের সমৃদ্ধ করে। কিন্তু কিভাবে উন্মোচিত হবে রহস্যের পর্দা, জানতে হলে শেষ পর্যন্ত শুনতে হবে আমাদের আজকের গল্প, সুচিত্রা ভট্টাচার্যের লেখা মিতিন মাসি সিরিজের গল্প হাতে মাত্র 3টে দিন অবলম্বনে রুদ্ধশ্বাস 72 আওয়ার্স। দরজা খুলেই টুপুরের দুচোখ খুশিতে চকচক। পার্থমেশো ফিরল বাড়িতে, হাতে এক প্লাস্টিকের ঝোলা। ভুর ভুর সুগন্ধ বেরোচ্ছে ঝোলা থেকে, লোভনীয় খাবারের ঘ্রাণ। টুপুর ভুরু নাচালো। কি এনেছো গো? জানবি জানবি, অত তাড়া কিসের? ডাইনিং টেবিলে ঝোলা নামিয়ে ধীরে সুস্থে জুতো ছাড়ল পার্থ। গম্ভীর গলায় বলল, আজ নর্থ ক্যালকাটা গিয়েছিলাম বুঝলি, এই তোদের হাতিবাগানের কাছেই। আমার এক ক্লায়েন্ট সেই কবে সুভেনির ছাপিয়েছে, এখনও পয়সা দেওয়ার নামটি নেই। ফোন করলেই বলে নেক্সট উইক। কাঁতক সহ্য হয়। দিয়েছি আজ তার অফিসে হানা। আমায় সশরীরে দেখে এমন ঘাবড়েছে। অমনি পেমেন্ট দিয়ে দিল তাই তো? অর্ধেকটা, তাই বা কম কি বল। আমি তো আজ ফুটো করিটিও আশা করিনি। পার্থ গাল ছড়িয়ে হাসল। টাকাটা পেয়ে এত আনন্দ হলো, সোজা চলে গেলাম উত্তর কলকাতার বিখ্যাত অ্যালেন্স কিচেনে। খাঁটি ঘিয়ে ভাজা চিকেন চপ আর প্রন কবিরাজি কিনে ফেললাম। ওয়াও! টুপুর প্রায় লাফিয়ে উঠল। প্যাকেটের গায়ে হাত বোলাতে বোলাতে বলল, এ তো এখনো গরমা গরম গো। সুদূর গ্রে স্ট্রিট থেকে উড়ে এলে নাকি? ওরাই বটে একরকম। মেট্রো ধরে কালীঘাট, সেখান থেকে ট্যাক্সিতে সোজা ঢাকুরিয়া। পার্থ এদিক ওদিক চোখ চালালো। এই তোর মাসি কোথায় রে? বুম বুমকে পড়াচ্ছে। ভেরি গুড। এই চটপট দুটো প্লেট নিয়ে আয় তো। তোর মাসি টের পাওয়ার আগে দুজনে দুখানা চপ সাবার করে দিই। তা মিতিন মাসিকে ফাঁকি দেয় সাধ্য আছে পার্থমেশর? গোয়েন্দা বলে কথা। ঠিক এসে গিয়েছে বিড়াল পায়ে। টুপুর রান্নাঘর থেকে প্লেট আনার আগেই জারি হয়ে গেল নির্দেশ, আগে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসো, তারপর আহার। অগত্যা পার্থ বেজার মুখে বাথরুমে, এবং মিতিন যথারীতি পাকা গৃহিণীর ভূমিকায়। চপ কাটলেটগুলো বের করে পরিপাটি সাজিয়ে ফেলল প্লেটে। টুপুরকে কফির জল চড়াতে বলে কুচকুচ পেঁয়াজ শশা কাটছে। পারতপক্ষে দোকানের স্যালাড খায় না মিতিন, কাউকে খেতেও দেয় না। বেশিক্ষণ কেটে রাখা শশা পেঁয়াজে নাকি জীবাণু টানে খুব। পার্থ পোশাক টোশাক বদলে ফিরল ডাইনিং টেবিলে। একখানা চিকেন চপ তুলে নিয়ে পেল্লাই কামড় বসালো। তাড়িয়ে তাড়িয়ে চিবোচ্ছে, সঙ্গে কফিতে চুমুক। পুলকিত স্বরে বলল, আহা, বয়ে আনার পরিশ্রমটা সার্থক। বেড়ে বানিয়েছে কিন্তু। কলকাতার এই সাবেকি দোকানগুলোর গুডউইল তো এমনি এমনি গজায়নি। মিতিনের টুকুস মন্তব্য। এদের মাল মেটেরিয়ালসও 1 নম্বর, হাতের কেরামতিও লাজবাব। তবে রোজ রোজ তো অদ্দূর থেকে আনা যায় না। পার্থ গলা খাঁকারি দিল। মানে মাঝে মাঝে তো ঘরেও বানাতে পারো। খেয়ে দে কাজ নেই, আমি এখন চপ কাটলেট ভাজবো। অসুবিধা কোথায়? বসেই তো আছো। টিকটিকিগিরির প্রতিভাটা না হয় রান্নাঘরে লাগালে। মিতিনের হাতে সত্যিই এখন কাজ নেই। তার জন্য কোনো ছটফটানি আছে বলেও মনে হচ্ছে না। অ্যানুয়াল পরীক্ষার পর 4 দিন হলো এ বাড়িতে এসেছে টুপুর। এর মধ্যে একটিবারও কম্পিউটার পর্যন্ত খুলতে দেখল না মাসিকে। ফোনাফুনি নেই, ফাইল ঘাঁটাঘাঁটি নেই, বাইরে বেরোচ্ছে না। সারাদিন হয় গল্পের বইয়ে ডুবে আছে, নয়তো গান। চলছে অবিরাম রবীন্দ্রসঙ্গীত কিংবা পুরনো আমলের হিন্দি গান।
যে গানগুলো শুনলেই টুপুরের হাই ওঠে। রান্নাঘরেও মোটেই ঢুকছে না মিতিন মাসি। আর অতিথি যা রেঁধে দিয়ে যাচ্ছে তাই গিলে নিচ্ছে চুপচাপ। মাসিকে এত উদাসীন, এমন নিষ্পৃহ জীবনে দেখেনি টুপুর। তবু পার্থ মেশোর খোঁচাটা টুপুরের ভালো লাগলো না। বেকার মানুষকে কাজের খোঁটা দেওয়া কি উচিত? দেশে হঠাৎ চোর ডাকাত কমে গেলে মাসি কি করবে? রিনরিনে গলায় টুপুর প্রতিবাদ জানালো। মিতিন মাসি মোটেই এখন বসে নেই মেশো, মগজটাকে কয়েকদিন রেস্ট দিচ্ছে শুধু। দেখিস বাবা, বেশি বিশ্রামে মগজে না মরচে ধরে যায়। কি আশ্চর্য, এ হেন টিপ্পনিতেও মিতিন দিব্যি নির্বিকার। কাসুন্দি ছুঁয়ে ছুঁয়ে কবিরাজি কাটলেট খাচ্ছে। হঠাৎ কি মনে পড়তে থামলো। একটা প্লেটে আধখানা কবিরাজি নিয়ে বলল, দাঁড়া, এটা বুমবুমকে দিয়ে আসি, বেচারা দশমিকের অঙ্কে হাবুডুবু খাচ্ছে। মিতিন যাওয়া মাত্র পার্থর খিকখিক হাসি। দেখলি তো তোর মাসি কেমন কায়দা করে কাটলো। কাটাকাটির কি আছে? বুঝলি না, আজকাল আর কেউ ডাকছে না, তাই আঁতে লাগছে। জেনে শুনে মাসিকে তাহলে হার্ট করছো কেন? অ তোরও গায়ে ফসকা পড়েছে বুঝি। পার্থর স্বরে কৌতুক। এক চুমুকে কফি শেষ করে বলল, জব্বর একখানা চামচি হয়েছিস বটে মাসির। একজনকে ছ্যাঁকা দিলে অন্যজনের চামড়া জলে। টুপুর ফোঁস করে উঠতে যাচ্ছিল, তার আগেই পার্থ ধাঁ। খবরের কাগজ মুখে সোফায় ধপাস। সুদকু ছেড়ে ইদানিং আবার আগ্রহ বেড়েছে শব্দজব্দে। মন দিয়ে সমাধান করছে ধাঁধার। ঠিক তখনই সেন্টার টেবিলে পড়ে থাকা মোবাইল ফোনে সুরেলা ঝংকার। পার্থর ধ্যানে বিঘ্ন ঘটল। ভুরু কুঁচকে বলল, তোর মাসির কাণ্ডটা দেখ, এখানে মোবাইল ফেলে যা দিয়াই তো। মুঠোফোনখানা তুলে টুপুর খুদে মনিটরটা দেখল। নাম নেই, শুধু নাম্বার, অর্থাৎ অচেনা কেউ। মাসির ঘরের দিকে এগোতে এগোতেই ফোনটা কানে চেপেছে। হ্যালো, আমি কি প্রজ্ঞাপারমিতা মুখার্জির সঙ্গে কথা বলছি? ঈষৎ জড়ানো গলা, যেন একটু কাঁপছেও। পরিষ্কার বাংলায় বললেও সামান্য অবাঙালি টান আছে উচ্চারণে। টুপুর তাড়াতাড়ি বলল, না আমি ওর বোনঝি। আপনি কে বলছেন? আমার নাম শেঠ রুস্তমজি জারিওয়ালা। ম্যাডাম আমাকে চিনবেন না, ওর সঙ্গে আমার একটা জরুরি দরকার আছে। একবার কথা বলা যাবে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। দৌড়ে গিয়ে মিতিনকে ফোনটা দিল টুপুর। আবছা একটা রহস্যের গন্ধ পেয়েছে, তাই নড়ল না, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। মিতিন মাসির সংলাপ থেকে অবশ্য কিছুই আন্দাজ করার জো নেই। হুঁ হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে, এইসবই আউড়ে যাচ্ছে ক্রমাগত। শেষে অবশ্য গুছিয়ে নিজের ফ্ল্যাটের ডিরেকশনটা দিল। তারপর ফোন অফ করে পায়ে পায়ে উঠে এলো বাইরের ঘরে নীরবে। টুপুরও এসেছে পিছু পিছু। কৌতূহল চাপতে না পেরে জিজ্ঞেস করলো, কি হয়েছে গো ভদ্রলোকে? ওই সেট রুস্তমজি না কি যেন, ঠিক বোঝা গেল না। ভদ্রলোকের নাকি খুব বিপদ। এক্ষুনি একবার ওর বাড়ি যাওয়ার জন্য অনুরোধ করছিলেন। কোথায় থাকেন? চৌরঙ্গিতে, হ্যানাভোর কোর্টে। তুমি যাবে এখন? ভদ্রলোক গাড়ি পাঠিয়ে দিচ্ছেন। দেখি গিয়ে শেঠ রুস্তমজি জড়িওয়ালা কি গাড্ডায় পড়লেন। পার্থ কান খাড়া করে শুনছিল, চোখ গোল গোল করে বলল, শেঠ রুস্তমজি জরিওয়ালা, সে তো খুব ধনী ব্যবসায়ী। ইয়েস, ফেমাস কার্পেট মার্চেন্ট। গোটা ইন্ডিয়ায় ওদের শোরুম আছে। জানি তো, ওদের ব্র্যান্ড নেম ফ্যান্টাসি। টুপুর অবাক মুখে বলল, কার্পেট ব্যবসায়ীর এমন কি ঘটলো যে মিতিন মাসিকে এক্ষুনি দরকার? অনেক কিছুই হতে পারে। পার্থ খবরের কাগজখানা ভাঁজ করে রাখলো। বিজ্ঞ ভঙ্গিতে বলল, হয়তো সম্পত্তি নিয়ে বকেরা, হয়তো জাল উইল টুইল বেরিয়েছে। তার জন্য এমন অসময়ে গাড়ি টাড়ি পাঠিয়ে? তাহলে নির্ঘাত মণিমাণিক্য কিছু খোয়া গিয়েছে। রুস্তমজি নাম শুনি তো বুঝেছিস, ভদ্রলোক পার্সি। ওদের ধন দৌলতের কোনো সীমা পরিসীমা নেই রে। হয়তো পূর্বপুরুষের টেনিস বল সাইজের চুনি ছিল, কিংবা ধর এই প্ল্যাটিনামের মুকুট।
পার্সিরা সবাই খুব বড় লোক হয় বুঝি? 2-4 পিস গরিব থাকতেও পারে, আমি দেখিনি। শিক্ষা দীক্ষায় বল কি ব্যবসা বাণিজ্য, সবেতেই ওরা ঢের এগিয়ে। গুণ আছে ওদের। এমনি এমনি কি সেই পারস্য দেশ, মানে যাকে এখন বলে ইরান, সেখান থেকে এসে দেশে জাঁকিয়ে বসতে পারে? তা বটে, বিদেশ বিভুঁয়ে নিজেদের প্রতিষ্ঠা করা তো আর চারটিখানি কাজ নয়। ওরা ভারতকে আর বিদেশ বলে ভাবেই না। ইনফ্যাক্ট এদেশে পা রাখার পর থেকেই ওরা ইন্ডিয়ান হতে চেয়েছে এবং হয়েও গিয়েছে। বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট থেকে শুরু করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, কবি, সাংবাদিক, খেলোয়াড়, সব লাইনেই ওরা সফল। স্বাধীনতা সংগ্রামে ওরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছে। জাতীয় কংগ্রেসের দ্বিতীয় প্রেসিডেন্ট তো পার্সি, দাদাভাই নৌরোজি, নাম শুনেছিস তো? মাদাম কামা নামে এক পার্সি মহিলা তো ইউরোপে পালিয়ে গিয়ে সেখান থেকে বিপ্লবীদের অস্ত্র সাপ্লাই করতেন। দুখানা কাগজ বের করতেন জেনেভায় বসে, বন্দে মাতরম আর তলোয়ার। ইন্টারেস্টিং। ইন্ডিয়ায় পার্সিদের প্রথম আগমনের কাহিনীটা আরও ইন্টারেস্টিং। নিশ্চয়ই জানিস না? না মানে ইতিহাস বইয়ে তো নেই। জিকেটা আরও বাড়া। পার্থ সোফায় হেলান দিল, চোখ নাচিয়ে বলল, পার্সিদের সম্পর্কে কতটুকু কি জানিস বলতো? এই যেমন ধরো ওদের ধর্মগুরুর নাম জরাথুস্ট, ওরা আগুনকে পুজো করে। একদম ভুল ধারণা। পার্সিরা অগ্নির উপাসক নয়, তবে ওরা আগুনকে খুব পবিত্র বলে মানে। ওদের মন্দিরে আগুনকে সযত্নে সংরক্ষণ করে রাখে। পার্থ সেন্টার টেবিলে পা তুলে দিল। যাগে, ঠিকঠাক ইনফরমেশনগুলো ব্রেনে পুড়ে নে। অ্যারাউন্ড 1700 খ্রিস্টাব্দে পারস্য আক্রমণ করেছিল আরবরা। তখন জরাথুস্ট্রবাদী পার্সিদের অনেকেই বাড়িঘর ছেড়ে পালায়। প্রথমে আশ্রয় নিয়েছিল বর্তমান ইরানের খোরাসানে, পাহাড়ি অঞ্চলে। সেখানে শখানেক বছর কাটিয়ে বাসা বাঁধে পারস্য উপসাগর অঞ্চলে, হরমুজ প্রদেশে। বছর 15 পর 7খানা জাহাজে চড়ে তারা হাজির হয় ভারতের উত্তর পশ্চিম উপকূলে, গুজরাতের পাশে দিউতে। তখন ওখানকার রাজা ছিলেন যদি রানা। পাক্কা 19টা বছর দিবে প্রায় ঘাপটি মেরেছিল পার্সিরা। হঠাৎ একদিন ওদের ওপর নজর পড়ল রাজার। অমনি রাজসভায় ডাকলেন পার্সি প্রধানকে। বললেন, আপনারা কি এদেশে পাকাপাকি থাকতে চান? প্রধানের সঙ্গে এক পার্সি পুরোহিত এসেছিল সভায়। তার নাম নেরোস্যাং। তিনি বিনয়ের সঙ্গে বললেন, আগে মানে আপনি যদি অনুমতি দেন। শুনে যদি রানা 5খানা শর্ত দিলেন পার্সিদের। কি শর্ত? প্রথমত তাদের ধর্মটা যে ঠিক কী তা রাজাকে ভালো করে বোঝাতে হবে। 2 নম্বর শর্ত, নিজেদের ভাষা ছেড়ে এখানকার ভাষায় কথা বলতে হবে। 3 নম্বর, পার্সি মেয়েরা যেন ভারতীয় পোশাক পরে। 4 নম্বর, কাছে কোনো অস্ত্র রাখা চলবে না। আর 5 নম্বরটা ভারী মজার, বিয়ের শোভাযাত্রা করতে হবে রাত্রিরে, মানে অন্ধকার নামার পর। আজব শর্ত কেন? রাজার খেয়াল। যাই হোক, ওরা কিন্তু প্রতিটি শর্ত অক্ষরে অক্ষরে মেনেছিল। ক্রমে ক্রমে ওরা এসান ভারতীয় বনে গেল। এখন মেয়েরা যেভাবে কুঁচি দিয়ে শাড়ি পরে, সে তো পার্সি মহিলাদের নকল করে। আমাদের বেঙ্গলে প্রথম কে ওই স্টাইলে শাড়ি পরেছিল জানিস? জ্ঞানদানন্দিনী দেবী, রবি ঠাকুরের মেজ বৌদি। প্রথম ভারতীয় আইসিএস সত্যেন্দ্রনাথ ঠাকুরের। তোমার জ্ঞানের ঝাঁপিটা এবার বন্ধ করবে? অনেকক্ষণ পর মিতিনের গলা বেজে উঠল। ঘুরে টুপুরকে বলল, তুই কি মেশোর গল্পই গিলবি না আমার সঙ্গে বেরোবি? বাবা, এই যে মেঘ না চাইতেই জল। টুপুর তোতলা গলায় বলল, যেতেই পারি। চটপট তাহলে তৈরি হয়ে নে, এক্ষুনি গাড়ি এসে যাবে। মিতিন শোয়ার ঘরের দিকে এগোতে গিয়েও কি ভেবে ঘুরে দাঁড়ালো। পার্থকে বলল, আমার ফিরতে সম্ভবত দেরি হবে। সে আমি বুঝেই গিয়েছি, বুম বুমকে খাইয়ে দিতে হবে, তাই তো? চাইলে নিজেও ডিনার সেরে নিও। সে দেখা যাবে খন। পার্থ মিটিমিটি হাসল, চোখ টিপে বলল,
যাকগে, শেষ পর্যন্ত তবে বেকার দশা ঘুচলো। হ্যাঁ, তো রোদ্দুর উঠেছে দেখলেই খড় শুকিয়ে নিও কিন্তু। মানে কেস যদি টেক আপ করো, গোড়াতেই অ্যাডভান্স নেবে। রেটটা একটু চড়ার দিকে রেখো। যে জিনিস হারিয়েছে অন্তত তার দামের 5%। ভুল করছো, রুস্তমজির হিরে জহরত কিছু খোয়া যায়নি। কি করে শিওর হলে? ভদ্রলোকের গলা শুনে এমন নার্ভাস স্বর। মিতিন মাথা দোলালো। মিস্টার জরিওয়ালার বিপদ অনেক অনেক বেশি গভীর। যেমন কোনো আনন্যাচারাল ডেথ, খুন টুন গোছের কিছু নাকি? তাহলে তো আগে পুলিশ ডাকতো। তবে আর কি হতে পারে? সহজ উত্তর একটা আছে, হয়তো আমার অনুমানটা ভুলও নয়। কি বলো তো? ভাবো, ভাবতেই থাকো, দেখো মাথা চুলকে চুলকে যেন টাক না পড়ে যায়। নিঃশব্দে ছুটছিল গাড়িটা, ধবধবে সাদা বিদেশি মোটরকার। কলকাতার রাস্তায় এই মডেলের গাড়ি খুব বেশি চোখে পড়ে না। চেহারায় যেন গর্বিত রাজহাঁসের ভাব। গাড়ির সিটগুলোও কি নরম, আহা! মৃদু এসি চলছে অন্দরে, যতটুকুতে বেশ আরাম হয় ঠিক ততটুকুই। ড্যাশবোর্ডের দামি পারফিউম হালকা সৌরভ ছড়াচ্ছে। রাত 8টা। কলকাতার রাস্তায় এখনও যথেষ্ট কোলাহল, কিন্তু কাঁচ ঘেরা শকটে বসে কিচ্ছুটি টের পাওয়ার জো নেই। গাড়ির চলনও ভারী মসৃণ, ঝাঁকুনি ছাড়াই দিব্যি পার হয়ে যাচ্ছে পথের খানাখন্দ। টুপুরের একটা ছোট্ট শ্বাস পড়ল। ইস, মিতিন মাসি কবে যে এরকম একটা গাড়ি কিনবে। সুখ সুখ আবেশের মধ্যেই গাড়ি পৌঁছালো এক প্রাচীন অট্টালিকায়। ড্রাইভারটি ভারী ফিটফাট, নিখুঁত কামানো গাল, সরু গোঁফ, পরনে আকাশ নীল উর্দি, মাথায় টুপি। বয়স বছর 32-33। চেহারাতে একটা চেকনাই আছে, আদব কায়দাও জানে। গাড়ি চালানোর সময় দুবার মোবাইল বেজেছিল, ধরে হাউ হাউ করে কথা বলেনি। দুবারই নম্বর দেখে কেটে দিয়েছে লাইন। এখনও ইঞ্জিন বন্ধ করে তড়িৎ পায়ে নেমে এলো সিট থেকে। মিতিন টুপুরের দরজা খুলে দাঁড়ালো, সসম্মানে বলল, সেকেন্ড ফ্লোরে চলে যান, লিফট আছে। 3 তলার ডান দিকে সাহেবের ফ্ল্যাট। গাড়ি থেকে নেমে অভ্যেস মতোই এদিক ওদিক চোখ চালালো টুপুর। দেখলো মূল ফটক থেকে তারা অনেকটা ভেতরে দাঁড়িয়ে। গেটের ওপারে রাজপথ, তার ওপারে সেন্ট পলস ক্যাথিড্রালের চূড়া দেখা যাচ্ছে। ফটক আর অট্টালিকার মাঝে অনেকটা ফাঁকা জায়গা, ছায়া ছায়া অন্ধকার মাখা। আগে এখানে মূর্তি টুর্তি বসানো ফোয়ারা ছিল বোধহয়, এখন নেহাতি ভগ্নস্তূপ। টিকে আছে শুধু লোহার ঘেরাটোপখানা। জবরদস্ত ইমারতে প্রবেশের মুখে 4 ধাপ সিঁড়ি। মিতিনের সঙ্গে সিঁড়ি ধরে উঠতে উঠতে টুপুর বলল, বাড়িটা অন্তত 100-150 বছরের পুরনো, কি বলো? 180 পেরিয়েছে, 1822-এ তৈরি। জানলে কি করে? ফটকে লেখা আছে, সারাক্ষণ হাঁ করে থাকিস না, চোখ কানটাও খোলা রাখ। আচ্ছা, বাড়িটার নাম হ্যানোভার কোর্ট কেন গো? ওই নামের কোনো সাহেবের বাড়ি ছিল কি এটা? সম্ভবত না। ওই সময় রাজা রাজরাদের নামে বাড়ির নামকরণের একটা চল ছিল। 1822-এ ইংল্যান্ডে রাজত্ব করত হ্যানোভার বংশ, বোধহয় সেই সুবাদেই। ও, কথায় কথায় মাসি বঞ্চি লিফটের দরজায়। কোলাপসিবল গেট লাগানো প্রাচীন আমলের ঢাউস লিফট উঠলেও ভারী ধীর লয়ে। বেরিয়েই অদূরে রুস্তমজির নেমপ্লেট বসানো প্রকাণ্ড দরজা। ডোরবেল বাজানো মাত্র কপাট খুলে গিয়েছে। একজন বছর 40-42-এর সুদর্শন ভদ্রলোক খানিকটা যেন উদ্ভ্রান্ত চোখে তাকাচ্ছেন এদিক ওদিক। চওড়া করিডোরখানা শুনশান দেখে বুঝি বা স্বস্তি পেলেন সামান্য। তাড়াহুড়োর স্বরে বললেন, আসুন, প্লিজ কাম ইনসাইড। মিতিনরা ঢোকামাত্র বন্ধ হয়ে গেল দরজা। ভদ্রলোক হাত জোর করে মিতিনকে বললেন, আমি রুস্তমজি, আপনি নিশ্চয়ই। প্রজ্ঞাপারমিতা মুখার্জি। মিতিন প্রতি নমস্কার জানালো। টুপুরকে দেখিয়ে বলল, মাই নিস, এবং সহকারীও বটে। রুস্তমজি যেন শুনেও শুনলেন না। টানা লম্বা প্যাসেজ ধরে হাঁটছেন মিতিনদের নিয়ে।
অতিকায় এক সুসজ্জিত ড্রয়িং হলে ঢুকে থামলেন। কারুকাজ করা ভারী সোফায় আসন গ্রহণ করতে বললেন মিতিনদের। নিজেও বসলেন মুখোমুখি এক রাজকীয় ডিভানে। মিতিন কোনো প্রশ্ন করার আগেই বলে উঠলেন, আপনারা যখন এলেন লিফটম্যান ছিল কি? না তো, আর কেউ? শুধু আমরা দুজনেই তো। দ্যাটস বেটার। আপনার বিপদটা বোধহয় অনুমান করতে পারছি। মিতিন সোফায় হেলান দিল। তার চোখ সার্চ লাইটের মতো ঘুরছে রুস্তমজির মুখমণ্ডলে। হঠাৎই জিজ্ঞেস করলো, কে কিডন্যাপড হয়েছে, আপনার ছেলে নাকি মেয়ে? আমার একমাত্র ছেলে রনি। আজ বিকেলে। রুস্তমজি ঢোক গিললেন। আপনি বুঝে ফেলেছেন? এ তো ভেরি সিম্পল গেস মিস্টার জেরিওয়ালা। একমাত্র অপহরণের ক্ষেত্রেই বাবা মায়েরা ব্যাপারটাকে সাধ্যমতো গোপন রাখতে চায়। রুস্তমজির মুখটা ভারী শুকনো দেখালো। ধরা ধরা গলায় বললেন, বুঝছেনই তো, ছেলের লাইফ অ্যান্ড ডেথের প্রশ্ন। পুলিশকেও জানাননি নিশ্চয়ই? প্রশ্নই আসে না। ওরা যেভাবে আমায় শাসালো। অর্থাৎ অপহরণকারীদের ফোন কল আপনি পেয়েছেন? না হলে জানবো কি করে রনিকে আটকে রেখেছে? ওরা টাকা চায় 1 কোটি। টুপুর প্রায় আঁতকে উঠল। 1 কোটি? আগামী 72 ঘন্টার মধ্যে টাকাটা দিতে হবে, তাহলেই আমি রনিকে ফেরত পাবো। আমি ওদের চাহিদা মেটাতে রাজি হয়েছি। মিতিন গম্ভীর স্বরে বলল, টাকা যখন দেবেনই স্থির করেছেন, আমাকে ডাকলেন কেন? রুস্তমজি একটুক্ষণ চুপ, তারপর গলা ছেড়ে বললেন, দেখুন ম্যাডাম, ঈশ্বরের কৃপায় ব্যবসা সূত্রে আমি মোটামুটি অর্থবান। 1 কোটি টাকা তেমন ছোট অঙ্ক নয় বটে, তবে আমার কাছে খুব বড়ও নয়। রনির প্রাণের বিনিময়ে ওই টাকা আমি ব্যয় করতে প্রস্তুত। কিন্তু কিন্তু কি? আমি একজন ধর্মপ্রাণ পার্সি। যতটা সম্ভব মহান জরাথ্রুষ্টের অনুশাসন মেনে চলি। তিনি বলেছেন, শুভ অশুভের লড়াইয়ে শেষ পর্যন্ত শুভই জেতে এবং অশুভকে সাজা পেতে হয়। অন্যায় যে করেছে তাকে শাস্তি পাওয়ানোটাই ধর্মপ্রাণ পার্সির কর্তব্য। এতেই আমাদের ঈশ্বর অর্থাৎ আহুর মাজদা সন্তুষ্ট হন। বুঝেছি, আপনি চান অপহরণকারীরা ধরা পড়ুক, তাই তো? হ্যাঁ ম্যাডাম, টাকা যাক তাতে ক্ষতি নেই। আমি আমার রনিকেও চাই, আর অহরিমান অর্থাৎ শয়তানের সেই অনুচরদের শাস্তিও চাই। তেমন একটা শোরগোল না করে যাতে ওদের পাকড়াও করা যায়, তার জন্যই আমি আপনার শরণাপন্ন হয়েছি। আমার স্ত্রী পই পই করে মানা করেছিল, তবুও। মিতিনের কপালে চিন্তার ভাঁজ পড়ল। একবার দেখল টুপুরকে, আবার কি যেন ভাবল। মাথা নেড়ে বলল, ওকে, নো প্রবলেম, চ্যালেঞ্জটা আমি নিচ্ছি। পারবেন তাহলে লোকগুলোকে ধরতে? কোথা দিচ্ছেন? দেখা যাক, চেষ্টা তো একটা করি। মিতিন সোজা হয়ে বসল। ঘটনাটা ঠিক কিভাবে কোথায় ঘটেছে আগে খুলে বলুন। আজ বিকেলে রনির স্কুলের ছুটির পর। আমি অবশ্য খবরটা পেলাম সন্ধে নাগাদ। রুস্তমজিকে ভারী বিচলিত দেখালো। মানে কোত্থেকে যে শুরু করি? ঘাবড়াবেন না, আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি পরপর জবাব দিয়ে যান। মিতিন সামান্য ঝুঁকল। দেখা দেখি টুপুরও। মিতিন জিজ্ঞেস করলো, আপনার ছেলের বয়স কত? 8। গত মাসে ওর 8th বার্থডে গিয়েছে। কোন ক্লাসে পড়ে, কোন স্কুলে? সেন্ট পিটার্স। ওই তো সবে 4-এ উঠল। যাতায়াত করে কিভাবে? বাড়ির গাড়িতেই। আপনি যে গাড়িতে এলেন সেটাতেই। আপনার কি এই একটি গাড়ি? না, একটা হোন্ডা সিটিও আছে। তবে রনি বিএমডাব্লিউটা পছন্দ করে বলে বিকেলেও অফিস থেকে ওটাই পাঠিয়ে দিই। রনিকে বাড়ি পৌঁছে দিয়ে গাড়ি আবার অফিসে ফিরে আসে। আজও নিশ্চয় গিয়েছিল গাড়ি? হ্যাঁ,
অশোক তো বললেন 2:30টাতেই। অশোককে আপনার ড্রাইভার? না, আমার প্রাইভেট সেক্রেটারি অশোক মজুমদার। এসব টুকিটাকি ব্যাপার অশোকবাবুই হ্যান্ডেল করেন। রোজই 2:30 নাগাদ গাড়িটা উনি রওনা করিয়ে দেন। আমার অফিস কেমাক স্ট্রিটে, রনির স্কুল মৌলালিতে। ছুটি হয় ওই 3টে নাগাদ। প্রাইমারি সেকশন তো, তাই 1 ঘন্টা আগে। রোজই মোটামুটি ঠিক সময়ে স্কুলে পৌঁছে যায় গাড়ি। 2-4 মিনিট দেরি হলে রনি অপেক্ষা করে। ওদের স্কুলের নিয়মকানুন খুব কড়া। ড্রাইভার গিয়ে আইডেন্টিটি কার্ড না দেখালে দারোয়ান বাচ্চাকে ছাড়ে না। আজ ড্রাইভার গিয়ে শোনে রনি আগেই চলে গিয়েছে। কি করে স্কুল ছাড়লো আইডি কার্ড ছাড়া? সেইখানেই তো জটটা পেকেছে। রনিকে না পেয়ে ড্রাইভার প্রায় পরিমরি করে এসে লীলাকে রনির মাকে আগে রিপোর্ট করে। লীলাও হতবাক, সঙ্গে সঙ্গে স্কুলে ফোন করেছে। এবং আশ্চর্য কাণ্ড, রনিদের প্রিন্সিপাল ম্যাডাম খোঁজ নিয়ে জানান দারোয়ান নাকি স্কুলের নিয়ম মাফিক আইডেন্টিটি কার্ড দেখেই রনিকে ছেড়েছে। সে কি আইডি কার্ড দেখিয়ে নিয়ে গিয়েছে? স্কুলের তো তাই বক্তব্য। তারপর আর কি, লীলার প্রায় পাগলের মতো অবস্থা। আবার বহুবার ফোন করেছিল, কিন্তু আমি তখন এমন ব্যস্ত, সেলস ম্যানেজারদের নিয়ে মিটিং চলছিল, মোবাইলটা সুইচ অফ রেখেছিলাম। আমাকে না পেয়ে শেষে লীলা নিজেই দৌড়েছিল স্কুলে। ম্যাডাম তো অফিসের লাইনেও চেষ্টা করতে পারতেন। লীলার বোধহয় তখন মাথায় আসেনি ব্যাপারটা, এমন পাজলড হয়ে গিয়েছিল। সত্যি বলতে কি, লীলার অতগুলো মিসড কল দেখে ফোন করে যখন ঘটনাটা শুনলাম, আমারই হাত পা ছেড়ে যাওয়ার দশা। সঙ্গে সঙ্গে আমি কাজকর্ম ফেলে বাড়ি ছুটেছি। ম্যাডাম তখন বাড়িতে? জাস্ট ফিরেছে, স্কুলের দারোয়ান ছাড়া কাউকে তো পাইনি। বড়দেরও তার অনেক আগেই ছুটি হয়ে গিয়েছে, এবং ওই একই কথা আউড়ে গিয়েছে দারোয়ান। আইডি কার্ড দেখেই নাকি সে। রুস্তমজি বড় করে একটা শ্বাস টানলেন। রনিকে না পেয়ে লীলা প্রায় পাথর তখন। আমাকে দেখে এমন ডুকরে কেঁদে উঠল, তাকে সামলাবো না পুলিশে খবর দেব ভেবেই পাচ্ছি না। ঠিক সেই সময় ফোনটা এলো। মোবাইলে? না, ল্যান্ডলাইনে। নম্বরটা কলার লিস্টে উঠেছে। হাত বাড়িয়ে সাইড টেবিল থেকে হ্যান্ডসেটখানা তুললেন রুস্তমজি। বোতাম টিপে নাম্বারটা বের করে মিতিনকে বাড়িয়ে দিলেন। চোখ কুঁচকে নাম্বারটা দেখল মিতিন। টুপুরকে বলল, নোট করে নে। রুস্তমজি বললেন, ওই নাম্বার থেকে কি কিছু ট্রেস করা যাবে? সম্ভাবনা কম, এটা পাবলিক বুথের নাম্বার। বলে মিতিন আবার ঝুঁকেছে। ফোনে এক্স্যাক্টলি কি বলল? প্রথমে তো ফোনটা লীলা তুলেছিল। ওদিক থেকে হুমকি শুনেই লীলা কাঁপতে কাঁপতে আমায় রিসিভার দিয়ে দিল। আমার গলা পেয়ে লোকটা ফের থ্রেটন করলো, কাল সকাল 8টার মধ্যে 50 লাখ চায়, নইলে রনিকে আর নাকি ফেরত পাবো না। আমি জিজ্ঞেস করলাম, রনি যে আপনাদের কাছেই আছে, তার প্রমাণ কি? লোকটা তখন রনির গলাও শুনিয়ে দিল। খুব কাঁদছিল ছেলেটা। আমার খুব কষ্ট হচ্ছিল ম্যাডাম, তবু মরিয়া হয়ে বললাম, এই রাত্রিরেই নগদ 50 লাখ টাকা জোগাড় করবো কোত্থেকে, আমার একটু সময় চাই। রাজি হলো? তখন লোকটা আরেকজনের সঙ্গে বোধহয় আলোচনা করলো। দুজনেরই গলা শুনতে পেয়েছি আমি। তারপর খানিকক্ষণ কোনো শব্দ নেই, সম্ভবত মাউথপিস চেপে রেখেছিল হাত দিয়ে। অ্যাট লাস্ট আমাকে বলল সে 72 আওয়ার্স টাইম দিতে পারে, তবে টাকা চায় পুরো 1 crore। আমি আর কোনো দরাদরি করিনি, কারণ 50 লাখ টাকার চেয়ে 2.5 দিন সময় আমার কাছে অনেক বেশি মূল্যবান। এতে হয়তো শয়তানদের ধরতে সুবিধা হবে আমাদের। কিন্তু বিপদের ঝুঁকিও তো বেড়ে গেল। ছেলেটা আরও 2.5 দিন কিডন্যাপারদের খপ্পরে থাকবে। দেখুন ম্যাডাম, আমি ব্যবসা করে খাই, একটু আধটু মানুষ চিনি,
যারা ছেলের বাবার প্রেসারে বেশি সময় দিতে রাজি হয় আর তার এগেনস্টে ডাবল টাকা চায়, তারা নিজেদের স্বার্থেই আমার রনিকে ঠিকঠাক রাখবে। হুম। মিতিন মাথা দোলালো, অল্প সময় নিয়ে বলল, একটা প্রশ্ন, আপনি অফিস থেকে কি হন্ডা সিটি ধরে ফিরেছেন আজ? না, ট্যাক্সি নিয়েছিলাম। ওই গাড়িটা তো বাড়িতে ছিল, বাড়িতেই থাকে লীলার জন্য। তারও ড্রাইভার আছে নিশ্চয়? সে এখন ছুটিতে, গত সপ্তাহে দেশে গিয়েছে। কোথায় দেশ? বিহার, জাহানাবাদ। বদলি ড্রাইভার নেই? প্রয়োজন হয় না, দরকারে লীলা নিজেই ড্রাইভ করে। আপনার বিএমডাব্লিউ ড্রাইভারটি নিশ্চয় বিশ্বস্ত? তারক ভালো ছেলে, অশোক ওকে চমৎকার রিক্রুট করেছেন। রনিকে না দেখতে পেয়ে খুবই ভেঙে পড়েছে তারক। রনির সঙ্গে ওর খুব ভাব তো। ছেলেটা আজ ভয়ও পেয়েছে ভীষণ। কেন? ভাবছে বোধহয় চাকরিটা গেল। রনিকে নিয়ে আসার কার্ডটা কি তারকের কাছেই থাকে? হ্যাঁ, আজ অবশ্য লীলাকে দিয়ে দিয়েছে। মিতিন আবার কি একটা প্রশ্ন করতে যাচ্ছিল, থেমে গেল। হলের ও প্রান্তে দরজায় এক মহিলা, পরনে প্রিন্টেড সালোয়ার, খাটো কামিজ, পাতিয়ালা স্যুট, বয়স বছর 35, টকটকে ফর্সা রং, সোনালি রং করা চুল, তীক্ষ্ণ নাক এবং বেশ দীর্ঘাঙ্গী। সুন্দর মুখখানা বৃষ্টি রকম ফুলে আছে, বড় বড় চোখ দুটো জবা ফুলের মতো লাল। রুস্তমজি আলাপ করিয়ে দিতে যাচ্ছিলেন মহিলার সঙ্গে, তার আগে টলমল পায়ে ছুটে এলেন মহিলা। মিতিনের পাশে ধপ করে বসে পড়লেন। কোনো প্রস্তুতির অবকাশ না দিয়েই খপ করে চেপে ধরলেন মিথিনের হাতখানা। তারপরই আচমকা আর্তনাদ। দোহাই আপনার, লোকগুলোকে ধরতে গিয়ে রনির যেন কোনো বিপদ না ঘটে। রুস্তমজি যাই বলুক, আমি শুধু আমার ছেলেকে ফেরত চাই। মিতিন হাত রাখল লীলার পিঠে। অঝোরে কেঁদে চলেছেন লীলা, থামছেই না কান্না। দেয়ালে বেশ কয়েকখানা ছবি তেল রঙে আঁকা, কোনো অয়েল পেন্টিংয়ে পাগড়িওয়ালা পুরু গোঁপ জাঁদরেল পুরুষ, কোনোটাই বা হ্যাটকোট পরা এদেশি সাহেব, চোগা চাপকানধারীও আছেন একজন। 3 জন মহিলার ছবিও দৃশ্যমান। তাদের প্রত্যেকেরই পরনে শাড়ি আর কায়দার ব্লাউজ। প্রতিটি তৈলচিত্রই বলে দেয় রুস্তমজি অভিজাত ঘরানার মানুষ। টুপুর চোরা চোখে ছবিগুলো দেখছিল। রুস্তমজির কাজের মেয়েটি কফি রেখে গিয়েছে, সঙ্গে বিস্কুট আর কাজু বাদাম। কফি মগ এখনও হাতে তোলেনি টুপুর। অস্বস্তি হচ্ছে। অজস্র বহুমূল্য শোপিসে সাজানো পেল্লায় একখানা গ্র্যান্ড পিয়ানো শোভিত হলঘরখানা এখন যা অস্বাভাবিক রকমের থমথমে। মিতিন মাসির মুখে রা নেই, রুস্তমজিও নিশ্চুপ। লীলা অবশ্য খানিকটা সামলেছেন। দুহাত কপালে রেখে তিনিও এখন স্থির। এমন পরিবেশে কি কফিতে চুমুক দেওয়া যায়? মিতিনই অবশেষে নীরবতা ভাঙল। নরম স্বরে লীলাকে বলল, আমি এখন আপনাদের কয়েকটা প্রশ্ন করব, মানে আমার তো এখনো অনেক কিছু জানার আছে। লীলা কপাল থেকে হাত সরালেন, জোরে একবার নাক টেনে সোজা হয়ে বসলেন। চোখের কোলটা মুছে নিয়ে বললেন, আপনি যখন গাড়ি নিয়ে স্কুলে পৌঁছলেন তখন ঠিক কটা বাজে? ঘড়ি তো দেখিনি। লীলার স্বরে প্রখর অবাঙালি টান। বিকেল 5টা হবে। তখন স্কুলে দারোয়ান ছাড়া আর কেউ ছিল না? না, রনিদের প্রিন্সিপাল মিসেস রায় নাকি তার 5 মিনিট আগেই বেরিয়ে গিয়েছিলেন। দারোয়ান কি আপনাকে দেখে অবাক হয়েছিল? ভীষণ। সে তো বারবার হলপ করে বলল কার্ড দেখে তবে রনিকে ছাড়া হয়েছে, তবে কার্ডটাকে দেখিয়েছে মনে করতে পারল না। দারোয়ানের সঙ্গে কথা বলার পর আর কি আপনি প্রিন্সিপাল ম্যাডামকে ফোন করেছিলেন? করা উচিত ছিল, কিন্তু তখন আমি এমন ডিস্টার্ব ছিলাম, রুস্তমজিকেও ফোনে পাচ্ছি না, আমার ব্রেন কাজ করছিল না। তখনই রুস্তমজির অফিসে গেলেন না কেন? রনির স্কুল থেকে বাড়ি ফেরার পথেই তো রুস্তমজির অফিস, তাই না? ঠিকই তো, কেন যায়নি? রুস্তমজিকে তুলে আনতে পারতাম। লীলাকে ভারী বিউহল দেখালো। একটু ভেবে বলল, ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তারক বোধহয়
আমায় জিজ্ঞেস করেছিল বাড়ি ফিরবো কি না। আমি বোধহয় ঘাড় নেড়েছিলাম। বাড়ি পৌঁছানোর আগেই অবশ্য রুস্তমজি ফোন এসে গেল। আর একটা প্রশ্ন, আপনাদের অন্য ড্রাইভারটি তো ছুটিতে, সে কি আগে থেকেই ছুটির কথা বলে রেখেছিল? রাকেশ তো হঠাৎই দেশে চলে গেল, ওর মা নাকি খুব অসুস্থ আছে। ও, মিতিন আলগা মাথা নাড়ল, অন্যমনস্কভাবে একটা কাজু বাদাম হাতে তুলল, ঘুরে রুস্তমজিকে বলল, আচ্ছা, আপনার হ্যান্ডসেটে তো দেখলাম 6:32 কিডন্যাপারের ফোন এসেছিল। রুস্তমজির ঠোঁট নড়ল। টাইমটা তো তাই। একটা ব্যাপার আমার কিন্তু স্ট্রেঞ্জ লাগছে। আপনার স্ত্রী স্কুলে গিয়েছিলেন 5টা নাগাদ। মৌলালি থেকে আপনার বাড়ি আধ ঘন্টার বেশি লাগার কথা নয়, অর্থাৎ মোটামুটি 5:30। আপনিও পৌঁছেছেন তার পরপরই, বড়জোর 5:45। কিডন্যাপারদের ফোন আসার অন্তত 45 মিনিট আগে। এতক্ষণ টাইম পেয়েও আপনি পুলিশকে জানালেন না কেন? বিশ্বাস করুন, উপায় ছিল না। আর চোখে লীলাকে দেখে নিলেন রুস্তমজি, গলা নামিয়ে বললেন, লীলা তখন এত এক্সাইটেড ছিল, ক্রমাগত বলছে, তোমার জন্য রনি মিসিং হলো, তোমার জন্য রনির বিপদ ঘটেছে। ওকে শান্ত করতে গিয়েই এক সেকেন্ড, ম্যাডাম আপনাকে দোষারোপ করছিলেন কেন? কারণ একটা আছে, যদিও সেটাকে আমি আমল দিতে চাই না। তবু শুনি। লীলার ইচ্ছা ছিল বাইপাসের দিকে যে গ্লোবাল স্কুলটা আছে রনি সেখানে পড়ুক। মূলত আমার জেদেই রনি সেন্ট পিটার্সে ভর্তি হয়। ওসব এসি ক্লাসরুম, এসি স্কুল বাস, চোখ ধাঁধানো পরিমণ্ডল আমার পছন্দ ছিল না। লীলা বললেন, আসল কথাটা বলছো না কেন? তুমি কখনোই ট্র্যাডিশনের বাইরে যেতে চাও না। বটেই তো, আমি সনাতন ধারার স্কুলিংই পছন্দ করি। আমার বিশ্বাস মিশনারি স্কুলগুলোতেই বেটার চরিত্র গঠন হয়। তাছাড়া আমি নিজেও সেন্ট পিটার্সেরই ছাত্র, নিজের শিক্ষা প্রতিষ্ঠানের ওপর দুর্বলতা থাকবে না। আপনি চমৎকার বাংলা বলেন তো। প্রচুর বাঙালি বন্ধু বান্ধব আছে নিশ্চয়। আমি খুব একটা মিশুকে মানুষ নই ম্যাডাম। ক্লাব পার্টিতেও তেমন যাইটাই না। একমাত্র উইকে 1-2 দিন আমাদের পার্সি ক্লাবে। রুস্তমজি একটু থামলেন, ছোট্ট শ্বাস ফেলে বললেন, কলকাতায় এখন আমরা সাকুল্যে 700 জন পার্সি বসবাস করছি, মাত্র 100 পরিবার। ওই ক্লাবেই তাদের অনেকের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, নিজেদের সুখ দুঃখের গল্প করি। তাহলে এত ভালো বাংলা শিখলেন কোত্থেকে? আমরা এখানে প্রায় 250 বছর আছি ম্যাডাম। এসেছিলাম সেই 1839 সালে, যে বছর প্রথম এখানে অগ্নি মন্দির প্রতিষ্ঠা হয়। এজরা স্ট্রিটে? তার পাশের গলিতে, পার্সি চার্চ স্ট্রিটে। মন্দিরটা অবশ্য বহুকালই বন্ধ। এখানকার পবিত্র আগুন তো এখনো রাখা আছে আমাদের দ্বিতীয় অগ্নি মন্দির আতস আদ্রানে, লালবাজারের কাছে। রুস্তমজি ফিকে হাসলেন। প্রায় 7 পুরুষ ধরে যেখানে বসবাস করছি, সেখানকার ভাষা তো মাদার টাঙের মতো সরগরও হয়ে যাওয়া উচিত নয় কি? তার ওপর আমরা বিজনেসম্যান। লোকাল ল্যাঙ্গুয়েজের ওপর দখল না থাকলে ব্যবসা চালাতে তো অসুবিধা। তা বটে। মিতিন মৃদু হাসল। আচ্ছা, আপনারা ভারতের কোত্থেকে এসেছিলেন? গুজরাট? না, মুম্বাই। কার্পেট ইম্পোর্ট এক্সপোর্টে কি আপনাদের পারিবারিক ব্যবসা? আগে আরও অনেক কিছু ছিল, জেরি দিয়েই শুরু, তারপর জুট মিল, কাপড়ের কল, স্টিমশিপ। কারখানাগুলো তো অনেক দিনই বন্ধ, তবে কার্গো শিপের বিজনেসটা আছে। আপনি চালান? না, আমার বাবা শিপিংয়ের ব্যবসাটা ভাইকে দিয়েছেন। সে থাকে মুম্বাইয়ে, ওখানেই তার কাজ কারবার। আপনার বাবা মা কি জীবিত? অবশ্যই, তারা এখন ভাইয়ের কাছে থাকে। কলকাতাতেও আসেন মাঝে মাঝে,
বিশেষ করে নওরোজের টাইমে কলকাতায় থাকাই তাদের বেশি পছন্দ। নওরোজ মানে আপনাদের নিউ ইয়ার? না না, এটা অন্য একটা উৎসব। প্রাচীনকালে পারস্যে আমাদের সম্রাট জামশেদ যেদিন সিংহাসনে বসেছিলেন, সেই দিনটাকেই আমরা নওরোজ বলে পালন করি। উৎসবটা বসন্তকালে হয় না? শীতের শেষে, বসন্তের শুরুতে। শান্তভাবেই বললেন রুস্তমজি। তবে এবার যেন তাকে খানিক অসহিষ্ণু দেখালো। বিনয়ী সুরেই বললেন, ম্যাডাম, এইসব প্রশ্নের সঙ্গে কি রনির কিডন্যাপিংয়ের কোনো সম্পর্ক আছে? হয়তো নেই, আবার থাকতেও তো পারে। আসলে আপনাদের পরিবারের সোশ্যাল ব্যাকগ্রাউন্ডটা একটু বুঝে নিতে চাইছি। তাহলে একবারেই বলে দিই, আমাদের পূর্বপুরুষ মুম্বাই থেকে প্রথম এসেছিলেন হুগলিতে, সেখান থেকে কলকাতায় এসেই আবার মুম্বাই চলে যান, আর তারপর আবার কলকাতায় ফিরে চীন দেশের সঙ্গে আফিমের ব্যবসা শুরু করেন। তারপর জাহাজ, আস্তে আস্তে অন্য বিজনেসেও নেমে পড়েন। আর আমার স্ত্রী লীলার এক পূর্বপুরুষ ছিলেন জামশেদজি ফ্রামজি মেডান। নিশ্চয়ই তার নাম শুনেছেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ওকে তো এককালে ইন্ডিয়ান ফিল্মের রাজা বলা হতো। ওর নামেই তো কলকাতার ম্যাডান স্ট্রিট। এখন অবশ্য লীলার সমস্ত আত্মীয় স্বজনই মুম্বাইয়ে সেটেলড। আমারও কলকাতায় আর কোনো নিয়ার রিলেটিভ নেই। আর কিছু জানার আছে কি? আপাতত এই যথেষ্ট। মিতিন যেন রুস্তমজির মৃদু উষ্মাকে গ্রাহ্যের মধ্যেই আনল না। একই রকম স্বচ্ছন্দ সুরে বলল, আবার কিডন্যাপিংয়ে ফিরি। কোথায়, কখন, কিভাবে টাকা দিতে হবে তা কি কিডন্যাপার জানিয়েছে? রুস্তমজি ঈষৎ থতমত, তারপর দুদিকে মাথা নাড়লেন। না, অর্থাৎ আবার ফোন আসবে? মনে তো হচ্ছে। আপনি কি টাকাটার অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছেন? হয়ে যাবে। তাড়াহুড়োর দরকার নেই, আবার ফোন আসুক, তারপর এগোবেন। মিতিন গলা ছাড়ল। আচ্ছা, কিডন্যাপারের সঙ্গে যখন কথা হচ্ছিল কোনো আওয়াজ কানে এসেছে কি? ট্রেনের শব্দ কি বাসের হর্ন কিংবা দোকান বাজারের হট্টগোল? বোধহয় একটা সাইকেল রিক্সার ভেপু, আমি ঠিক শিওর নই। আর দুটো কোশ্চেন। এমন কেউ আছে কি যে আপনার কাছ থেকে এভাবে বাঁকা পথে টাকা আদায়ের চেষ্টা করতে পারে? কোনো পারিবারিক শত্রু বা বিজনেস এনিমি? অথবা আপনার ওপর কোনো ব্যক্তিগত আক্রোশের কারণে? রুস্তমজির চওড়া কপালে মোটা মোটা ভাঁজ। মিনিটখানেক চিন্তা করে বললেন, সরি ম্যাডাম, আমি তো তেমন কাউকে খুঁজে পাচ্ছি না। সেকেন্ড কোশ্চেন, রনির অপহরণের সংবাদটা এখনো পর্যন্ত কে কে জানে? র্যানসাম চাওয়ার ব্যাপারটা শুধু আপনারাই জানলেন। তবে রনিকে কেউ তুলে নিয়ে গিয়েছে এটা তো তারক বুঝেছেই। আমাদের কাজের মেয়ে লক্ষ্মীও, সেন্ট পিটার্সের দারোয়ানও কিছুটা অনুমান করতে পারে। প্লাস রনিদের প্রিন্সিপালও হয়তো খানিকটা আঁচ করেছেন। রুস্তমজি লীলার দিকে তাকালেন। তুমি নিশ্চয়ই কাউকে ফোন টোন করনি? আমি কাকে ফোন করব? ঝেঁঝে উঠতে গিয়েও লীলার স্বর করুণ হয়ে গেল সহসা। কাঁদো কাঁদো মুখে মিতিনকে বললেন, আপনি কিছু একটা করুন ম্যাডাম, যত টাকা চাইবেন দেব, শুধু আমার বাচ্চা যেন সহি সালামত ফিরে আসে। ভাবছেন কেন? 72 ঘন্টা সময় তো আমরা পেয়েছি। মিতিন লীলার হাতে হাত রাখল। তবে কাজে নামার আগে কয়েকটা জিনিস চাই। বলো। কি দেব বলুন? রনির কয়েকটা রিসেন্ট ফটো আর স্কুলকে একটা চিঠি, যাতে আমি প্রিন্সিপালের সঙ্গে গিয়ে কথা বলতে পারি। তবে চিঠিতে কিডন্যাপিংয়ের খবরটা উল্লেখ করার দরকার নেই। আর আপনার 2 ড্রাইভারের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার। আমি দিচ্ছি। রুস্তমজি শশব ব্যস্ত হয়ে উঠে দাঁড়ালেন। আপনাকে আরেকটা রিকোয়েস্ট ছিল। কি? গাড়িটা অনর্থক বের করার দরকার নেই, আমরা নিজেরাই চলে যাব। পলকের জন্য বিস্ময় ফুটে উঠল রুস্তমজির মুখে। একটুক্ষণ তাকিয়ে রইলেন মিতিনের দিকে, তারপর ঘাড় দুলিয়ে বললেন, বেশ, তাই হবে। তবে যদি কিছু পারিশ্রমিক অ্যাডভান্স করি তাহলে নিশ্চয়ই আপনাদের আপত্তি নেই। তারা কিসের মিস্টার জারিওয়ালা?
মাত্র তো 72 ঘন্টার মামলা, তারপরেই না হয়। রুস্তমজি আর জোড়াজুড়ি করলেন না। দরকারি জিনিসগুলো একটা বড় খামে পুড়ে ছলছল চোখ লীলাকে ফের আশ্বাস পানি শুনিয়ে হ্যানোভার কোর্ট ছাড়ল মিতিন। ট্যাক্সিতে উঠেই টুপুর বলল, রুস্তমজির গাড়িটা নিলে না কেন? মিছিমিছি কেন আর ছেলেটাকে খাটায়? এমনিতেই তো অনেক রাত হয়ে গিয়েছে। অজুহাতটা যেন কেমন কেমন। তুমি কি তারককে সন্দেহ করেছ? জবাব নেই। ঠোঁটে কুলু পেঁটেছে মিতিন। চোখ বুজে হেলান দিল সিটে। টুপুরও যেন অবসন্ন বোধ করছিল। মনটা ভার হয়ে আসছে। লীলার হাউ হাউ কান্না এখনো বাজছে কানে। আহারে, মা বলে কথা। লোকগুলো কি নিষ্ঠুর রে বাবা। রনি তো বুমবুমেরই বয়সী হবে। ওইটুকুনি বাচ্চাকে টাকার লোভে কেউ তুলে নিয়ে যেতে পারে? শুধু কি তাই, মেরে ফেলারও ভয় দেখাচ্ছে। হয়তো কিছু খেতে দেয়নি, হয়তো মারধর করেছে। না, জঘন্য নরপশুগুলোর কড়া শাস্তি হওয়া দরকার। ভেজা ভেজা গলায় টুপুর ডাকলো, মিতিন মাসি। বদমাসদের পাকড়াও করা যাবে তো? দেখি। মিতিন মাসির গলায় কি আত্মবিশ্বাসের অভাব? কেসটা অবশ্য বেশ জটিল, কোনো ক্লুই তো নেই। ফোন বুথটা খুঁজে পাওয়া গেলেই কি বজ্জাতদের ধরা যাবে? অসম্ভব। বাচ্চার আইডি কার্ড পর্যন্ত যারা নকল করতে পারে তারা নিশ্চয়ই দুঁদে শয়তান। সময়টা বড্ড কম, মাত্র 3 দিন। তাই বোধহয় বেশি দুর্ভাবনায় পড়েছে মিতিন মাসি। রুস্তমজি তো পুলিশকেও জানাচ্ছেন না পুরোপুরি। মিতিন মাসির ওপর ভরসা করে এও তো এক ধরনের মানসিক চাপ। সবচেয়ে বড় ঝঞ্ঝাট, শয়তানদের ধরতে হবে অতি সাবধানে। একবার যদি তারা টের পায় রুস্তমজি গোয়েন্দা লাগিয়েছেন। ফাঁকা রাস্তায় শাঁ শাঁ করে ছুটছে ট্যাক্সি। গড়িয়াহাটের ব্রিজ পেরোলো। হঠাৎই নড়ে চড়ে উঠল মিতিন। ব্যাগ খুলে মোবাইল বের করলো। টকাটক বোতাম টিপে ফোন কানে চাপল। কয়েক সেকেন্ডের প্রতীক্ষা, তারপরই মিতিনের গলা বাজল। অনিশ্চয়দা, আমি মিতিন বলছি। টুপুরের সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল। করছে কি মিতিন মাসি? সরাসরি পুলিশের গোয়েন্দা প্রধানকে জানিয়ে দিচ্ছে ঘটনাটা? না অনিশ্চয় আঙ্কেলের কাছে পাবলিক বুথটার অবস্থান জানতে চাইল মিতিন মাসি? কারণটা ভাঙল না, ঠাট্টা করে এড়িয়ে গেল। ফোন অফ করে মিতিন বলল, বাড়ি ফিরে যেন মেশোর সঙ্গে বেশি গল্পে মাতিস না, খেয়ে শুয়ে পড়বি। কেন গো? কাল একটা কঠিন দিন, অনেক ছোটাছুটি আছে। সকালে একটা ভারী প্রাতরাশ। 9টার মধ্যে স্নান। 9:30 বাজতে না বাজতে টুপুর পুরোপুরি তৈরি। ব্যাগ ট্যাগ গুছিয়ে মিতিনও প্রস্তুত। আরতি রান্না করছিল। বেরোনোর আগে তাকে টুকিটাকি কয়েকটা নির্দেশ দিল মিতিন। বুমবুম স্কুল থেকে এলে তাকে কি খেতে দেবে। ম্যাগির বায়না জুড়লেও আরতি যেন কানে না তোলে। খেলতে যাওয়ার আগে বুমবুম যেন অবশ্যই পোশাক বদলায়। এই সব। রাতে টুপুরের প্রিয় কসকসে আলুর দমও বানিয়ে রাখতে বলল আরতিকে। তারপর ক্যাবিনেটের দেরাজ থেকে বের করলো গাড়ির চাবি। হ্যাঁ, আজ গাড়িটা লাগবে। পার্থ দাড়ি কামাচ্ছিল। কাল রাতে ঘটনাটা শোনার পর থেকে সেও বেশ উদ্বিগ্ন। কোনো রকম মজা রসিকতা করছে না। বাথরুমের দরজা থেকে মুখ বাড়িয়ে বলল, বেরোচ্ছ? হ্যাঁ, পারলে আজ একটু তাড়াতাড়ি ফিরো। আমিও কিন্তু তোমাদের সঙ্গে যেতে পারতাম। দরকার কি ভিড় বাড়ানো? অনর্থক তোমার প্রেসের কাজ ফেলে। সারাদিন খুব টেনশনে থাকবো, এক কাজে মনই বসবে না। চিন্তা করো না, প্রয়োজন বুঝলে তোমায় ডেকে নেব। টুপুরকে নিয়ে নিচে এলো মিতিন। পার্কিং স্পেস থেকে লাল মারুতিখানা বের করে চলল অভিযানে। আধ ঘন্টাতেই পৌঁছে গেল সেন্ট পিটার্সে। চার্চের লাগোয়া পুরনো বনেদি স্কুল। ইমারতখানা প্রাচীন, তবে চেহারা এখনো বেশ শক্তপোক্ত। উঁচু পাঁচিলের মাঝখানে সবুজ রঙের প্রকাণ্ড লোহার ফটক বন্ধ। কোনো কলরব নেই। অন্দরে ক্লাস চলছে জোর কদমে। বড় গেটের এক কোণে বেঁটে লোহার দরজা, সেখান দিয়েই ঢুকলো মিতিন আর টুপুর। অমনি কোত্থেকে এক খাঁকি উর্দিধারী বেরিয়ে এলো। প্রায় পথ রোধ করে বলল, কোথায় যাবেন?
মিতিন ভারিক্কি স্বরে বলল, প্রিন্সিপাল ম্যাডামের কাছে, প্রাইমারি সেকশনের। অ্যাপয়েন্টমেন্ট আছে? রুস্তমজির চিঠিটা হাতে তুলে দেখালো মিতিন। দারোয়ান কি বুঝলো কে জানে, বলল, চলে যান, অফিসের গায়ে ম্যাডামের ঘর। ভ্রু কুঁচকে দারোয়ানটিকে জরিপ করে নিল টুপুর। রোগা, লম্বা, বছর 40 বয়স, ব্যাক ব্রাশ করা চুল, মুখটা খানিকটা চোয়ারে চোয়ারে। এই লোকটাই কি রনিকে ছেড়েছিল কাল? আর একজন দারোয়ানকেও অবশ্য দেখা যাচ্ছে। বিশাল ছাতিম গাছটার তলায় আয়েশ করে খৈনি ডলছে মোটা সোটা লোকটা। গাছের ওপাশে 4-4টে ঢাউস স্কুল বাস দাঁড়িয়ে। না, রুস্তমজির ছেলের স্কুলটি যথেষ্ট ওজনদার। প্রিন্সিপালের দরজায় পিতলের ফলকে নাম জলজল করছে, অমিতা রায়। বাইরে এক বেয়ারা বসেছিল, তার হাত দিয়ে চিঠিটা পাঠাতেই কী কাণ্ড, মিসেস রায় স্বয়ং বেরিয়ে এলেন। ধবধবে সাদা বয়কাট চুল, ছোটোখাটো চেহারার মহিলাটি মিতিনদের খাতির করে ঘরে নিয়ে গিয়ে বসালেন। আন্তরিক সুরে বললেন, আপনারা মিস্টার জেরিওয়ালার কাছ থেকে আসছেন? ইউ আর ভেরি মাচ ওয়েলকাম। চা খাবেন না কফি নাকি কোল্ড ড্রিঙ্কস? থ্যাঙ্কস, কিচ্ছু না। তা বললে চলে? আপনি জানেন না মিস্টার জেরিওয়ালাকে আমরা কতটা শ্রদ্ধা করি। প্রাক্তনী হিসাবে তিনি সেন্ট পিটার্সের গর্ব। শুধু তাই নয়, আমাদের স্কুলের যে কোনো অনুষ্ঠানে উনি অকৃপণভাবে সাহায্য করেন। দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, উনি কিন্তু স্কুল থেকে যথোচিত প্রতিদান পাননি। মিতিনের কেটে কেটে উচ্চারণ করা বাক্যটিতে জোর ধাক্কা খেলেন অমিতা। হতভম্ব মুখে বললেন, কেন, কি হয়েছে? কালো ড্রাইভার স্কুলে এসে রৌনককে পায়নি এবং মিসেস জরিওয়ালা উৎকণ্ঠিত হয়ে আপনাকে ফোন করেছিলেন। হ্যাঁ তো, আমি তো খবর নিয়ে ওকে জানিয়েও দিলাম মিস্টার জরিওয়ালার অন্য গাড়িটা এসে ওকে নিয়ে গিয়েছে। আপনি শিওর ওদের অন্য গাড়িটাই এসেছিল? আমাকে তো দারোয়ান সেই রকমই বলল। অমিতা সহসা থমকালেন। এনিথিং রং? ভীষণ ভীষণ রং। রৌনক কাল কিডন্যাপড হয়েছে। ভদ্রমহিলা প্রায় চেয়ার ছেড়ে লাফিয়ে উঠলেন, পরক্ষণে ধপাস করে বসে পড়লেন। সব প্রতিভতা ঝরে গিয়ে রীতিমতো তোতলাচ্ছিলেন। ও মাই গড, পুলিশ জানে? রুস্তমজি এখনো পুলিশকে কিছুই জানাননি। উনি ঘটনাটা স্ট্রিক্টলি কনফিডেন্সিয়াল রাখতে চান। আশা করি আপনিও আপাতত খবরটা পাঁচকান করবেন না। নিশ্চয়, কিন্তু আপনি প্রাইভেট ডিটেকটিভ। মিতিন নিজের একটা কার্ড বাড়িয়ে দিল। কিডন্যাপাররা মুক্তিপণ হিসাবে 1 কোটি টাকা চেয়েছে। পরশু সন্ধ্যের মধ্যে আমি ক্রিমিনালদের ধরার চেষ্টা করছি। ও, তা আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? ভুলে যাবেন না ম্যাডাম, ঘটনাটা আপনার স্কুলের সামনেই ঘটেছে। আপনাদেরই দারোয়ান রৌনককে কিডন্যাপারদের হাতে তুলে দিয়েছে। দারোয়ান তো আইডি কার্ড দেখে তবে বুঝলাম, কিন্তু স্কুলের আইডি কার্ড আর তার নকল ক্রিমিনালদের হাতে গেল কি করে সেটা আমি কি করে বলবো? অমিতার গলায় এবার আত্মরক্ষার সুর। চোখ ঘুরিয়ে বললেন, বাচ্চা জানে কিংবা বাচ্চার গার্জেন, স্কুলে আইডি কার্ডের কোনো কপি থাকে না ক্লাস টিচারের জিম্মায়? না, 2টো কার্ডের একটা বাচ্চার গলায় ঝোলে, অন্যটা থাকে বাড়ির লোকের কাছে। বেশ, কিন্তু প্রতি বছরই নিশ্চয়ই নতুন কার্ড ইস্যু হয়? হ্যাঁ, পুরনো কার্ডগুলো গার্জেনদের জিম্মাতেই থাকে। তবে এবছর কি হয়েছে? এবার স্কুলের একটা ফাংশন ছিল, অ্যানুয়াল এক্সাম আর সেশনের মাঝে। বাচ্চাদের অনুষ্ঠানে নিয়ে যাওয়ার জন্য পুরনো কার্ডগুলো গার্জেনদের কাছ থেকে চেয়ে নিয়েছিলাম। এই বছর নতুন কার্ড ইস্যু করার পরও ওগুলো আর ফেরত দেওয়া হয়নি। অর্থাৎ আগের বছরের কার্ড আপনাদের হেফাজতে? হ্যাঁ, ক্লাস টিচারদের। আমি অবশ্য ওদের বলেছি ডেস্ট্রয় করে দিতে। কাজটা হয়েছে কি? এতক্ষণে অমিতা যেন সামান্য গুটিয়ে গেলেন। দ্বিধান্বিত স্বরে বললেন, নিশ্চয়ই হয়েছে,
আপনি নিশ্চিত নন, তাই তো? অমিতা চুপ। পিরিয়ড শেষের ঘণ্টা পড়ল। বাইরে মৃদু কোলাহল। দুজন শিক্ষিকা ঢুকছিলেন অমিতার ঘরে। হাতের ইশারায় তাঁদের আসতে মানা করলেন অমিতা। দুই শিক্ষিকাই কিঞ্চিত বিস্মিত, তবে চলেও গেলেন তৎক্ষণাৎ। মিতিন ঘুরে তাঁদের দেখছিল, ফের সিধে হয়ে বলল, আপনার বক্তব্য তো মোটামুটি শুনলাম। এবার যে রৌনকের ক্লাস টিচারদের সঙ্গে একটু কথা বলা দরকার। ডেকে পাঠাবো? যদি না খুব অসুবিধা হয়। মিতিনের স্বর সামান্য নরম। তবে কাইন্ডলি তার সামনে অপহরণের প্রসঙ্গটা তুলবেন না, সে আমার মাথায় আছে। বলেই কলিং বেলে চাপ। পলকে বেয়ারা হাজির। অমিতা ভার ভার গলায় বললেন, প্রিয়াঙ্কা ম্যাডামকে এক্ষুনি আসতে বলো তো। আর শোনো, এখন কাউকে ঘরে অ্যালাউ করবে না। ঘাড় নেড়ে চলে গেল বেয়ারা। হঠাৎই যেন টুপুরের দিকে নজর পড়ল অমিতার। মুখে আলগা হাসি ফুটিয়ে বললেন, এটি কে? মিস্টার জারিওয়ালার পরিবারের কেউ? আমার বোনঝি ঐন্দ্রিলা। যাক, তাও ভালো। আমি ভাবলাম যদি... অমিতাকে কেমন অসহায় দেখালো। প্রায় আপন মনে বললেন, পার্সিরা অনেকেই এই স্কুলটা খুব পছন্দ করেন। তারা খবরটা পেলে ছেলেদের হয়তো স্কুল থেকে সরিয়ে নেবেন। স্কুলের পক্ষে সেটা যে কি লজ্জার। স্কুলের মান সম্মানটাই আপনার কাছে বড় হলো ম্যাডাম। মিতিনের স্বর তীক্ষ্ণ। বাচ্চাটার বিপদ নিয়ে আপনি ভাবিত নন? তা কেন? ছি ছি, রৌনককে আমরা সবাই খুব ভালোবাসি। তার ওপর সে মিস্টার জরিওয়ালার একমাত্র ছেলে। এই স্কুল থেকে সে কিডন্যাপড হলো। ভাবলেই বুকটা ধরাস ধরাস করছে। কথার মাঝেই দরজায় এক তরুণী। ছিপছিপে লম্বা শ্যামলা রং, পরনে সালোয়ার কামিজ, কাঁধে দোপাট্টা। অমিতা গলা খাঁখাটি দিয়ে বললেন, প্রিয়াঙ্কা, মিট দিস লেডি। ইনি তোমাকে কিছু প্রশ্ন করবেন। ভেবে চিনতে ঠান্ডা মাথায় উত্তর দিও। প্রিয়াঙ্কা অবাক মুখে বসলেন চেয়ারে। মিতিনকে দেখছেন, টুপুরকেও। সপ্রতিভস্বরী মিতিনকে বললেন, হ্যাঁ বলুন। মিতিন ঈষৎ ঘুরে বসল। প্রায় প্রিয়াঙ্কার মুখোমুখি হয়ে জিজ্ঞেস করল, আপনি তো ক্লাস 4-এর এ সেকশনের ক্লাস টিচার? হ্যাঁ। বাচ্চাদের স্কুল থেকে ছাড়ার সময় আপনি প্রেজেন্ট থাকেন? এটা তো আমার ডিউটি ম্যাডাম। ঠিক কী পদ্ধতিতে বাচ্চাদের ছাড়েন একটু যদি বিশদে বলেন। ছুটির পর আমরা সেকশনের বাচ্চাদের লাইনে দাঁড় করাই। যারা স্কুল বাসে যায় নাম ডেকে ডেকে তাদের বাসে পাঠিয়ে দিই। আর যাদের বাড়ির লোক নিতে আসে তাদের গেটের কাছে নিয়ে যায়। বাড়ির লোক আইডি কার্ড দেখালে দারোয়ান বাচ্চা হ্যান্ড ওভার করে দেয়। আপনি সামনে থাকেন। শেষ বাচ্চাটি যতক্ষণ না যায় আমাদের দাঁড়িয়ে থাকতে হয়। কার্ড কে দেখে, আপনি না দারোয়ান? দুজনেই। দারোয়ান তো পাশেই থাকে। ভালো করে ভেবেচিন্তে বলুন, প্রতিটি কার্ড আপনি দেখেন তো? প্রিয়াঙ্কা সামান্য থতমত। ঝলকে প্রিন্সিপালকে দেখে নিয়ে বললেন, হ্যাঁ, মানে সেশনের প্রথম 1-2 সপ্তাহ খুবই কড়াকড়ি বজায় রাখি। তারপর মোটামুটি চেনা জানা হয়ে গেলে... কার সঙ্গে চেনা জানা? যারা নিতে আসছেন। অবশ্য সবসময় কার্ড দেখা হয়। গতকাল কি এই নিয়ম পালন করা হয়েছিল? প্রিয়াঙ্কা আবার যেন হোঁচট খেলেন। অস্বস্তি মাখা গলায় বললেন, কেন ম্যাডাম, কোনো কমপ্লেন আছে নাকি? কমপ্লেনের কোনো কারণ ঘটেছিল কি? সেরকম কিছু তো মনে পড়ছে না। একটা বাচ্চাকে কিন্তু কাল বাড়ির ড্রাইভার ছাড়া অন্য একজনের হাতে তুলে দেওয়া হয়েছে। এমন তো হওয়ার কথা নয়। তাছাড়া অচেনা লোকের কাছে ক্লাস 4-এর একটা বাচ্চা যাবেই বা কেন? সে তো আপত্তি জুড়বে। রৌনক জরিওয়ালার বাবা কিন্তু বলছেন তার গাড়ি এখানে আসার আগেই... কাল তো রৌনকদের অন্য গাড়িটা এসেছিল, কালো রঙের হোন্ডা সিটি। রৌনকের মা যে গাড়িটা নিয়ে আসেন মাঝে মাঝে, ড্রাইভার কার্ড দেখিয়ে নিয়ে গেল। রৌনকও কিছু বলল না। লোকটা যে ওই গাড়িটিরই ড্রাইভার বুঝলেন কি করে? কারণ গাড়িটা সেই চালাচ্ছিল। আপনি তাকে স্টিয়ারিংয়ে দেখেছেন? তা নয়, আসলে ড্রাইভারই তো সাধারণত বাচ্চাদের নিতে আসে।
রৌনকও লাফাতে লাফাতে লোকটার সঙ্গে চলে গেল, তাই অন্য কিছু ভাবার অবকাশও হয়নি। ও, তা কাল হন্ডা সিটি এসেছিল, জানলেন কি করে? গাড়িটা আপনি দেখেছিলেন? সত্যি বলতে কি, ওই সময় অত শত খেয়াল করার সুযোগ কোথায়, এত বাচ্চা, এমন ক্যালোর ব্যালোর। তবে কে যেন একটা চেঁচিয়ে বলল। প্রিয়াঙ্কা পলকে চিন্তা করলেন। হ্যাঁ, মনে পড়েছে, সোহম রৌনককে বলেছিল আজ তোদের হোন্ডা সিটিটা এসেছে রে। সোহম কি রৌনকের ক্লাসমেট? দুজনে খুব বন্ধু, পাশাপাশি ছাড়া বসবেই না। আচ্ছা, শেষ বাচ্চাটাকে যখন কাল ছেড়েছিলেন তখন কটা বাজে? 3:30 তো বটেই। প্রিয়াঙ্কাকে খানিক ব্যাকুল দেখালো। এত কথা জানতে চাইছেন কেন ম্যাডাম? জবাব না দিয়ে প্রিয়াঙ্কার চোখে চোখ রাখল মিতিন। আপনার সেকশনের বাচ্চাদের গত বছরের কার্ডগুলো আপনার হেফাজতেই ছিল, এখনো আছে আমার ড্রয়ারে। সে কি? অমিতা প্রায় চেঁচিয়ে উঠলেন। ওগুলো না নষ্ট করে দেওয়ার কথা? হয়ে ওঠেনি ম্যাডাম। প্রিয়াঙ্কা আমতা আমতা করছেন। বাচ্চাদের ফটো থাকে তো, তাই ছিঁড়তে পোড়াতে মায়া লাগে। আমরা প্রাইমারি টিচাররা সবাই মিলে ঠিক করেছি গরমের ছুটিতে সব পুরনো কার্ড একসঙ্গে জড়ো করে জ্বালিয়ে দেব। বুঝলাম। মিতিন সহসা গম্ভীর। অমিতার মুখও থমথম করছে। ভ্রু কুঁচকে তাঁকে 2-1 সেকেন্ড দেখে নিয়ে মিতিন বলল, প্রিয়াঙ্কা, এবার আপনাকে কটা ব্যক্তিগত প্রশ্ন করতে পারি? বলুন। আপনি থাকেন কোথায়? টালিগঞ্জ। বাড়িতে কে কে আছেন? মা আর 2 ভাই। বড় ভাই ইঞ্জিনিয়ারিং পড়ছে, ছোট হায়ার সেকেন্ডারি দিল। বাবা? বছর 2 আগে মারা গিয়েছেন রোড অ্যাক্সিডেন্টে। আপনি চাকরি কতদিন করছেন? 1.5 বছর। অর্থাৎ বাড়িতে এখন আপনি একাই রোজকেরে। মিতিনের ঠোঁটে চিলতে হাসি। সোহম আজ এসেছে? হ্যাঁ। কাইন্ডলি তাকে একটু পাঠিয়ে দেবেন। প্রিয়াঙ্কার মুখ শুকিয়ে গেল। কাঁপা কাঁপা গলায় বললেন, রৌনকের কি হয়েছে বলুন না প্লিজ। সময় হলে জানতে পারবেন, এবং এখন কলিগদের সঙ্গে নো আলোচনা। মিতিনের গলা কাট কাট। আর হ্যাঁ, এখনই ড্রয়ার চেক করে জানান পুরনো সব কার্ড ঠিকঠাক আছে কিনা। ঢক করে ঘাড় নাড়লেন প্রিয়াঙ্কা। উঠে বেরিয়ে গেলেন সন্ত্রস্ত পায়ে। মিলিটারি অ্যাটেনশনের ভঙ্গিতে দাঁড়ালো ছেলেটা। হাত পা মাথা নড়ছে না এতটুকু, এমনকি চোখের পলকটাও পড়ছে না। তবে চোখের মণি দুটো ঘুরছে টুপটাপ, ধীর গতিতে টেনিস কোর্টে বল ছোটার মতো। কখনো টুপুরে গিয়ে থামছে, কখনো অমিতায়। দেখছে মিতিনকেও, তবে সেভাবে যেন গুরুত্ব দিচ্ছে না। মিতিন মিটিমিটি হাসছে, হাসি মুখেই বলল, তো তুমি তো মনে হচ্ছে ভারী লক্ষ্মী ছেলে। সোহম জবাব দিল না, যেন এরকম একটা ফালতু প্রশ্নের উত্তর দেওয়ার মানেই হয় না। তুমি কি খেলতে ভালোবাসো, ফুটবল না ক্রিকেট? ক্রিকেট। ব্যাটিং না বোলিং? এবার ঘাড় একটু ঘুরল। আমি পেস বল করি। ও মা, তাই নাকি? কে তোমার ফেভারিট বোলার? ব্রেটলি। কোনো ব্যাটসম্যানকে তোমার ভালো লাগে না? লাগে, ম্যাথু হেডেন। সে কি ভারতের কোনো খেলোয়াড়কে পছন্দ নয়? সচিন তেন্ডুলকর? সচিন ভালো, তবে আমি অস্ট্রেলিয়ার সাপোর্টার। বাহ বাহ। মিতিন জোরে হেসে উঠল। ভারতীয় হলে ভারতের ক্রিকেটারদের সাপোর্ট করতে হবে এমন তো কোনো রুল নেই। সোহমের ঠোঁটে হাসির রেখা ফুটল এতক্ষণে। কৌতূহলী স্বরে বলল, তুমিও অস্ট্রেলিয়ার দলে? একটু একটু। মিতিন এলোমেলো গল্প করেই চলেছে। টুপুর অবাক হয়ে দেখছিল কিভাবে সোহমের আড়ষ্টতা কাটিয়ে দিচ্ছে মিতিন মাসি। মিনিট 2-3 পর মূল প্রসঙ্গে এলো। সোহমকে কাছে টেনে বলল, রৌনক তোমার খুব ভালো বন্ধু, তাই না? ফার্স্ট ফ্রেন্ড। বলেই সোহমের চোখ পিটপিট।
তুমি রৌনককেও চেনো? চিনি তো, রৌনকের বাবা আমার বন্ধু। ও, রৌনক আজ আসেনি কেন? শরীরটা ভালো নেই ওর। কি হয়েছে রৌনকে? সিরিয়াস কিছু নয়, কাল পরশুর মধ্যেই সেরে যাবে। কাল তো রৌনক ভালোই ছিল, যাওয়ার সময় বলল আজ আমার জন্য ভিডিও গেমসের নতুন একটা সিডি আনবে। কাল বুঝি রৌনকদের গাড়ি আগে এসেছিল? হ্যাঁ, ও যে হোন্ডা সিটিটাই গেল। যে হোন্ডা সিটি মানে ওটা তো রৌনকদেরই আর একটা গাড়ি। উহু, ওটা রৌনকদের সেই গাড়িটা নয়। বলো কি? অমিতা চুপচাপ কথোপকথন শুনছিলেন, এবার প্রায় আঁতকে উঠলেন। প্রিয়াঙ্কা ম্যাডাম এইমাত্র বলে গেলেন কাল তুমি নাকি চেঁচাচ্ছিলে রৌনক তোদের হন্ডা সিটিটা এসেছে। আমার মিস্টেক হয়েছিল ম্যাম, রংটা সেম তো তাই। কি করে বুঝলে ওটা অন্য গাড়ি? মিতিনও বেশ উত্তেজিত। নম্বর দেখে? হ্যাঁ তো, রৌনকদের হন্ডা সিটির নাম্বার 3344। কালকের গাড়ির নাম্বারে কোনো 3 ছিল না, 4ও না। তাও রৌনক ভুল গাড়িতে উঠে গেল। তাই তো দেখলাম যে আঙ্কেলটা নিতে এসেছিল তার সঙ্গে লাফাতে লাফাতে। আঙ্কেলটাকে তুমি চেনো? কখনো দেখিনি। তার মানে যে আঙ্কেল হন্ডা সিটি চালান ওই আঙ্কেলটা তিনি নন? কি জানি, আমি তো সেই ড্রাইভার আঙ্কেলকে ভালো করে দেখিনি। কেন? হন্ডা সিটি তো মাঝে মাঝে রৌনককে নিতে আসে। হন্ডা সিটি যেদিন আসে আন্টি নিজেই নেমে রৌনককে নিয়ে যান, ড্রাইভার আঙ্কেল গাড়িতেই থাকেন। তাছাড়া অনেক দিন তো আন্টি নিজেই গাড়ি চালান। বুঝলাম। মিতিন সামান্য ঝুঁকল। আচ্ছা সোহম, কালকের আঙ্কেলটা কি ইউনিফর্ম পরা ছিলেন? না, গ্রিন শার্ট আর জিন্স। দেখতে কেমন? গোফ আছে, চশমা আছে, হাইট শর্ট। বলতে বলতে থমকালো সোহম, চোখ সরু করে বলল, এত কোশ্চেন করছো কেন? রৌনক কি মিসিং? না না, তোমার মেমোরি টেস্ট নিচ্ছিলাম। মিতিন আলগা হাসল। এবার বলো তো, যে গাড়িটা এসেছিল তার নাম্বার কত? পুরোটা পড়তেই পারিনি, তার আগেই তো হুশ করে বেরিয়ে গেল। তবে নাম্বারটাই 6 আর 9 ছিল, পাশাপাশি লাস্টে। দারুণ চোখ তো তোমার। তা গাড়িতে রৌনক আর ওই আঙ্কেল ছাড়া আর কি কেউ ছিল? দেখতে পেলাম কোথায়? রৌনকও উঠল, গাড়িও যা, এই আনসারটা তো তাহলে তুমি দিতে পারলে না। মিতিন আবার একটু হাসল। যাকগে, তুমি মেমোরি টেস্টে পাশ করে গেছো। আজই রৌনককে গিয়ে বলছি তোমার জন্য সিডি যেন অবশ্যই নিয়ে আসে। থ্যাংক ইউ। তুমি কিন্তু এখন রৌনককে ফোন করো না, শুয়ে থাকতে হচ্ছে তো। বন্ধুদের ফোন পেলে মন খারাপ হবে। যাও, ক্লাসে যাও। দুপা গিয়েও সোহম দাঁড়িয়ে পড়ল। সন্দিগ্ধ চোখে মিতিনকে বলল, তুমি কি পুলিশ? কেন বলো তো? এত ক্রস করলে নিশ্চয়ই রৌনকের অন্য কিছু একটা হয়েছে। এ মা, তুমি কি বোকা? পুলিশ কি এরকম একটা দিদিকে সঙ্গে নিয়ে ঘোরে? টুপুরকে দেখালো মিতিন, হাসি হাসি মুখেই বলল, আমি রৌনকের একটা আন্টি। রৌনক কদিন স্কুলে আসবে না তো, খবরটা তাই প্রিন্সিপাল ম্যামকে দিতে এসেছিলাম। সোহম তবু যেন বিশ্বাস করল না, তবে চলে গেল পায়ে পায়ে মিতিন আর টুপুরকে দেখতে দেখতে। ছেলেটা ঘর থেকে বেরোনো মাত্র অমিতা কপাল চাপড়ালেন। কি হবে এখন? রৌনককে কিভাবে যে উদ্ধার করা হবে? মিতিন নীরব, মুখে একটি শব্দও নেই। একটুক্ষণ গুম হয়ে বসে টুপুরকে চেয়ার ছাড়ার ইঙ্গিত করল।
কোনো বিদায় সম্ভাষণ না জানিয়ে বেরিয়ে পড়ল অমিতার ঘর থেকে। স্কুল কম্পাউন্ডের বাইরে ফুটপাত ঘেঁষে মিতিনের মারুতি। সেদিকে এগোতে গিয়েও টুপুরের পা সহসা নিশ্চল। উত্তেজিত মুখে বলল, প্রিয়াঙ্কা ম্যাডামের কাছ থেকে আইডি কার্ডের খবরটা তো নেওয়াই হলো না। ব্যাগ থেকে গাড়ির চাবি বের করছিল মিতিন। ভাবলেশীন গলায় বলল, প্রয়োজন নেই। কেন? পুরনো কার্ড যদি নকল হয়ে থাকে আর সেই কাজে যদি স্কুলের কেউ জড়িত হয়, তাহলে সেই কার্ড এখন ফেরতও চলে এসেছে। তবু জেনে নিলে। নষ্ট করার মতো সময় হাতে নেই টুপুর। কিন্তু যে দারোয়ান কাল রনিকে ছেড়েছিল তাকে তো একবার ট্যাপ করতে পারতে। দরকার পড়লে নিশ্চয়ই করব, তবে আগের কাজ আগে। মিতিন গাড়ির স্টিয়ারিংয়ে বসলো। গাড়ি স্টার্ট দেওয়ার আগে মোবাইল বের করলো। বোতাম টিপে চাপলো কানে। প্রায় সঙ্গে সঙ্গে ওপার থেকে পার্থর গলা ঠিকরে এলো। কি হলো স্কুলে? জানা গেল কিছু? পরে শুনো, এক্ষুনি একটা কাজ করে দিতে হবে তোমাকে। মোটর ভেহিকলস ডিপার্টমেন্টে তোমার এক বন্ধু আছে না? হ্যাঁ, শ্যামল বসাক, ডেপুটি ডিরেক্টর। চটপট তার সঙ্গে যোগাযোগ করো। একটা গাড়ির ডিটেল ইনফরমেশন চায়। কালো রঙের হন্ডা সিটি, শেষ দুটো নাম্বার 6 আর 9। কবে রেজিস্ট্রেশন হয়েছে, মালিকের নাম, ঠিকানা, ফোন নাম্বার সব জোগাড় করে ফেলো। যদি কলকাতায় রেজিস্ট্রেশন না হয়ে থাকে সেটাও জানাও। কতক্ষণ লাগবে? ধরে নাও অন্তত ঘন্টা দুয়েক। চেষ্টা করো যাতে 1 ঘন্টার মধ্যেই হয়। বলো এক্সট্রিমলি আর্জেন্ট, একটা বাচ্চার জীবন মরণের প্রশ্ন জড়িয়ে আছে। দেখছি যত তাড়াতাড়ি সম্ভব হয়। ব্যাস, কথার মাঝখানেই মোবাইল অফ। মিতিনের দৃষ্টি উইন্ডস্ক্রিনে স্থির। টুপুরের উত্তেজনার পাড়া আরও চড়ছিল। উৎসাহিত চোখে বলল, সোহম কিন্তু জব্বর একটা ক্লু দিয়েছে। সূত্রটা ইম্পর্টেন্ট, এগোতে সুবিধা হবে। শুধু সুবিধে? গাড়ির মালিকের সন্ধান পেলেই তো কালপ্রিট কট। অত সহজ বোধহয় নয় রে। অপরাধী অনেক ভাবনা চিন্তা করেই এগিয়েছে হিসেব চোখে। কি হিসেব? তলিয়ে ভাব। মিতিনের মারুতি চলতে শুরু করলো। মৌলালি মোড়ের আগে ঘুরল বাঁয়ে, এসপ্ল্যানেড অভিমুখে। হালকা যানজট ঠেলে এগোচ্ছে। গিয়ার বদলাতে বদলাতে মিতিন বলল, হাতে তো এখন খানিকটা সময় আছে, লাইট লাঞ্চ সেরে নিবি নাকি? যা বলবে। মিনিট 10-15-র মধ্যে গাড়ি মধ্য কলকাতার এক স্ন্যাক বারের দরজায়। সবে 12টা বাজে। দোকানে এখন তেমন ভিড় নেই। সকালের পরোটা আলু চচ্চড়িতে পেট এখনও গজগজ। মাসি বঞ্ঝি কারুরই তেমন খিদে পায়নি। তবু 1 প্লেট করে স্যান্ডউইচের অর্ডার দেওয়া হলো, সঙ্গে কফি। মনে মনে ঘটনা পরম্পরা সাজানোর চেষ্টা করছিল টুপুর। স্যান্ডউইচ হাতে তুলে বলল, একটা ব্যাপার কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার, কোনো পেশাদার অপরাধী রনিকে অপহরণ করেনি। যে করেছে সে রনির যথেষ্ট পরিচিত। বটেই তো, নইলে রনি নির্বিবাদে তার সঙ্গে যাবে কেন? ইস, রনি যদি একবার গাড়ির নাম্বারটা খেয়াল করত। বড়রাই করেন না, ও তো বাচ্চা। আমাদের বাড়ির তলায় যদি একটা লাল মারুতি দাঁড়িয়ে থাকে, তুই কি প্রথমে ধরে নিবি না যে গাড়িটা মিতিন মাসির? নাম্বার মেলানোর কথা কি আগেই মাথায় আসবে? তা ঠিক, কিন্তু প্রশ্ন হলো সেই চেনা লোকটি রনির আইডি কার্ড পেল কোত্থেকে? স্কুলের কারোর সঙ্গে যোগসাজশ করেই কি পুরনো কার্ডটা? কার্ড জোগাড় করার আরও নানান উপায় আছে রে। যাকগে, তোর যা মনে হচ্ছে বলে যা, শুনছি। আমার ধারণা। টুপুর ঢোক গিলল। দুষ্কর্মের প্ল্যানটা ছকা হয়েছে অনেক আগে, যখন পুরনো কার্ডগুলো ক্লাস টিচারের জিম্মায় এসেছে তখনই। তার মানে বলছিস প্রিয়াঙ্কাও এর সঙ্গে জড়িত? সরাসরি যোগ না থাকলেও
কিছু দায় তো তার আছেই। প্রথমত কার্ডগুলো তিনি নষ্ট করেননি, দ্বিতীয়ত নিশ্চয়ই তিনি কার্ডগুলোকে যথেষ্ট সাবধানে রাখেননি। আর সেই সুযোগ নিয়ে কেউ হয়তো, ওই দারোয়ানটাই হয়তো রনির পরিচিত লোকের কাছে কার্ডটা পাচার করেছিল। যেহেতু সে অপরাধের অংশীদার, তাই হয়তো ছুটির সময় ইচ্ছে করেই কার্ডটা ভালো করে চেক করেনি। প্রিয়াঙ্কা ম্যাডাম তো কিছুই দেখেন না, অতএব লোকটাকে সন্দেহের মুখে পড়তেও হয়নি। টুপুর আশান্বিত চোখে তাকালো। কি গো, ভুল বললাম? না, সেভাবে দেখতে গেলে তো প্রিয়াঙ্কা স্বয়ং জড়িয়ে থাকতে পারেন। গোটা সংসারের দায় তারই কাঁধে। পরিবার চালাতে তার খরচ খরচাও কম নয়। প্রলোভনে উনি পড়তেই পারেন। তবে টুপুর আরও উৎসাহিত। প্রশ্ন এখন একটাই, নাটের গুরুটি কে? আমার তো মনে হয় রাকেশ, মানে মিস্টার জরিওয়ালার হোন্ডা সিটির ড্রাইভার। সে বেচারাকে সন্দেহ করার কারণ, তার ছুটি নেওয়া আর রনির অপহরণ একই সঙ্গে ঘটলো। এটা কি কাকতালীয়? দুটো ঘটনার মধ্যে কোনো সম্পর্ক নেই? যেমন পুরনো কার্ড এবছর ক্লাস টিচারের হেফাজতে থাকা আর রনিকে গুম করা, দুটো ঘটনা একই সঙ্গে ঘটা মোটেও আকস্মিক হতে পারে না। তোর মগজ তো দেখছি পাকছে, বেশ পেঁচিয়ে পেঁচিয়ে ভাবতে শিখেছিস। মিতিন মুচকি হাসলো। আর একটা ঘটনাও কিন্তু ঘটেছে রে, সেটাও কাকতালীয় না হতে পারে। কি বলো তো? প্রিয়াঙ্কা স্টেটমেন্ট পুঙ্খানুপুঙ্খভাবে মনে করার চেষ্টা কর। টুপুরের পুরো গুলিয়ে গেল। স্টেটমেন্টের কোন অংশটার কথা বলছে মিতিন মাসি? উপযাজক হয়ে হন্ডা সিটির খবর শোনানোটা নাকি? ভাবনার মাঝেই মিতিন মাসির মোবাইল বাজলো। মনিটরে নাম দেখে তাড়াতাড়ি ফোন কানে ধরলো মিতিন মাসি। হ্যাঁ অনিশ্চয়দা, বলুন। ও, ফোন বুথটা লেক টাউনে, বাঙুর এভিনিউ। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। থ্যাংক ইউ দাদা, পরে বলবো। সম্ভবত পরশু আপনার সাহায্য লাগবে। সময় আর জায়গা আপনাকে জানিয়ে দেবো। চলভাস যন্ত্র নীরব হওয়ার পর টুপুর কলকল করে উঠল। রনিকে তাহলে লেক টাউনে রেখেছে? ফোনটা ওখান থেকে এসেছিল এবং এর থেকে কিছুই প্রমাণ হয় না। মিতিন ব্যাগের চেন টানলো, মাথা নেড়ে বলল, তবে একবার তো যেতেই হবে। যদি বুনোহাসের পিছনে তাড়া হয় তবুও। বিল মিটিয়ে ফের লাল মারুতি, ফের ছুটল গাড়ি। মূল শহর ছেড়ে বাইপাস পৌঁছতে প্রায় 40 মিনিট লেগে গেল। এত জ্যাম রাস্তায়। উল্টোডাঙার মুখে এসে আবার মিতিনের মোবাইল ঝনঝন। গাড়ি চালানোর সময় ফোন ধরে না মিতিন। মাসির ব্যাগ খুলে টুপুরি বোতাম টিপল। ও প্রান্তে মিসেস জরিওয়ালা, গলা থরথর করে কাঁপছে। ম্যাডাম, সর্বনাশ হয়ে গিয়েছে। নিজের পরিচয় দিতে ভুলে গেল টুপুর। উৎকণ্ঠিত স্বরে বলল, নতুন কি ঘটলো আবার? এইমাত্র একটা ফোন এসেছিল, রনির কিডন্যাপারদের। কি বলছে? রুস্তমজি যে আপনাকে অ্যাপয়েন্ট করেছেন সেটা ওরা জানতে পেরে গিয়েছে। তো খুব ছিল, কেউ কোনো রকম গোয়েন্দাগিরি চালালে রনিকে ওরা মেরে দেবে বলেছে। তা আমরা এখন কি করব? আমি রুস্তমজিকে বলে দিয়েছি আপনাদের রুপিয়া দিয়ে দিতে। আপনারা আর কিছু করবেন না। প্লিজ প্লিজ, অনুগ্রহ করে আমার রনিকে নির্বিঘ্নে ফেরত পেতে দিন। টু শব্দটি না করে লীলার বক্তব্য শুনল মিতিন। চোয়াল শক্ত হলো ক্রমশ, জ্বলছে চোখ জোড়া। তবে গাড়ি কিন্তু চালাচ্ছে একই গতিতে, এতটুকু ছন্দপতন নেই। টুপুর নিচু গলায় ডাকলো, মিতিন মাসি, ফোন বুথটুতে গিয়ে আর লাভ আছে কোনো? লাভ লোকসানের হিসেব কষা গোয়েন্দার কাজ নয় রে। কেস যখন নিয়েছি শেষ না দেখে ছাড়বো না। বাচ্চাটার যদি কোনো ক্ষতি হয়ে যায়? হবে না। কি করে জোর দিয়ে বলছো? যারা ভয় দেখায় তাদের কলজের জোর কম। জানবি তারা নিজেরাই ভয় পেয়েছে। পারবে কি মিতিন মাসি?
রুস্তমজি জরিওয়ালার ছেলেকে অপহরণকারীদের হাত থেকে উদ্ধার করতে? জানতে হলে শুনতে থাকুন মিতিন মাসি সিরিজের গল্প রুদ্ধশ্বাস 72 আওয়ার্স এর দ্বিতীয় তথা শেষ পর্ব। গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাদের অবশ্যই লিখে জানাবেন। গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন আর শুনতে থাকবেন গল্প বাবুর আসর। নমস্কার।